কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শিশুসহ মোট ৭১ জন যাত্রী বহনকারী এই বিমানটি পরে অবশ্য নিরাপদে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সিভিল এভিয়েশনের কর্মকর্তারা জানান, যাত্রী, পাইলট সহ বিমানের সবাই নিরাপদে আছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ABM রশন কবির জানান, দুপুরে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই পেছনের বাম পাশের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। এরপর ঢাকার সাথে যোগাযোগ করে বিমানের ওই পাইলট। সিভিল এভিয়েশনের কর্মকর্তারা জানান, পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। এর মধ্যে পাইলট দক্ষতার সাথে ঢাকায় ফ্লাইটটি অবতরণ করেন। বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে বনানী থেকে যোগ দিচ্ছেন এভিয়েশন বিশেষজ্ঞ উইং কমান্ডার ATM নজরুল ইসলাম। জনাব ATM নজরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে আমরা যে বিষয়টি প্রথমেই আপনার কাছে জানতে চাই যে বিমানের চাকা খুলে যাওয়ার মতো ঘটনা কিভাবে ঘটলো? উড্ডয়নের আগে তো এয়ারক্রাফটের বেশ সবকিছুই ভালো করে চেক করার কথা ছিল। জি, একটা বিমানের উড্ডয়নের আগে একটা প্রি ফ্লাইট ইন্সপেকশন হয়, এটা তাকে দেখতে হয়, এটা রুটিন চেক। তো এটা দেখেন, এটা হয়তো অনেকভাবে বলা হবে, কেউ বলে মেকানিক্যাল এরর, কেউ বলবে হিউম্যান এরর। তো আমি মনে করি এটা গাফিলতি, হিউম্যান গাফিলতি। কারণ একটা এয়ারক্রাফটের চাকা ছুটে যাওয়া এটা স্ট্যাটিকলি কথা না। এবং এটা যদি প্রতিদিন যে আমাদের প্রি ফ্লাইট ইন্সপেকশন গুলো হয়, সেটা যদি সত্যিকার ঠিক করা হয়ে থাকে, তবে এমনটি হওয়ার কথা না। এখানে অনেকগুলো ঘটনা থাকতে পারে, অনেকগুলো ব্যাপার থাকতে পারে। যেমন আমি ঠিক জানি না এই চাকাটা কবে চেঞ্জ করা হয়েছিল। যদি সদ্য চেঞ্জ করা হয়ে থাকে এবং সেই চাকাটা ঠিক মতন স্ক্রু বাটের যে নাট বল্টু গুলোকে টর্কিং করা হয়েছিল কিনা, মানে টাইট দেওয়া হয়েছিল কিনা, সেটা একটা ব্যাপার। সেফটি ওয়ারিংটা ঠিক মতো লাগানো হয়েছিল কিনা। যদি এটা উল্টো দিকে লাগিয়ে থাকে তবে তো পড়েই যাবে। তো এরকম অনেক কিছুই, বা এটা যে আপনার বল্টু গুলো নাট গুলো আছে সেটা NDT, অর্থাৎ নন ডিস্ট্রাকটিভ চেক গুলা লাস্ট কবে হয়েছিল, এটা ম্যাটেরিয়াল ফেল হওয়ার মতন অবস্থায় পৌঁছে গিয়েছিল কিনা। কারণ এয়ারক্রাফট কিন্তু অনেক পুরনো এয়ারক্রাফট। তো এইগুলো চেক করা হয় কিনা বা হয়েছিল কিনা, এইগুলো দেখার বিষয় আছে। এগুলো ইন্সপেকশন করার যারা করেন তাদের এটা দেখা উচিত ছিল। তো এইটা রেগুলার একটা চেক হয়, এটা সেই চেকে আমার মনে কোথাও না কোথাও গাফিলতি আছে, এটা তদন্ত করেই বের করতে হবে। আমরা যতটা জানি যে পাইলট খুব দক্ষতার সাথে নিরাপদে এই বিমানটি অবতরণ করেছে, কিন্তু এক্ষেত্রে অবতরণ করা কতটা ঝুঁকিপূর্ণ ছিল? যে এই ধরনের ক্ষেত্রে, এরকম ক্ষেত্রে অনেক সময় হতে পারে, এমনকি অনেক সময় চাকা রিট্রাক্ট নাও করতে পারে, অর্থাৎ নামতে নাও পারে। সেই ক্ষেত্রে কিভাবে ল্যান্ড করতে হবে এটাও ট্রেনিং দেওয়া হয়। এটা পার্ট অফ ট্রেনিং পাইলটের, প্রত্যেকটা পাইলটে এগুলো ট্রেনিং এর কিন্তু বিষয় আছে। এখানে কিন্তু পিছনে যে চাকা দুদিকে, এক এক দিকে দুটা করে চাকা, একটা চাকা ছুটে গেছিল, আরেকটা চাকা কিন্তু রয়ে গেছিল। তো এখানে নিশ্চয়ই কিছু রিস্ক ইনভলভ। তো সেইখানে দক্ষতা তো অবশ্যই এখানে কাজে লাগে, এবং সেখানে তার যে সেফটি মেজার গুলো আছে, তার যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো ফলো করে সে ল্যান্ড করেছে। আমি এই ব্যাপারে অবশ্যই পাইলটকে সাবাসী দেব। এবং এখানে যে সবাই নিরাপদে এসছেন এই জন্য আল্লাহ শুকর। কিন্তু আমি মনে হয় যে বিমানের উচিত, তার প্রকৌশল ডিপার্টমেন্ট যারা এটা রক্ষণাবেক্ষণ করেন, তারা আরো বেশি সতর্ক হতে হবে। আরেকটু বিষয় আপনার কাছে জানতে চাই, এই ঘটনায় তো 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে ইতোমধ্যে, কিন্তু বারবারই তো বিমানের নানা অনিয়ম নিয়ে তদন্ত করা হয়, কিন্তু আমরা দেখছি যে বিমানের সেবার মান আসলে বাড়ে না। এটি কেন? দেখেন, বিমানের সেবার মান বাড়ে না এটা কিন্তু আজকে না। আমরা গত 25 বছর ধরে এটা বলে আসছি। যখন বিমান মনোপলি ছিল তখন এটা একটা স্ট্যাম্বল হয়ে গেছিল। এরপর যখন প্রাইভেট এয়ারলাইন্স আসছে, কম্পিটিশন যখন তারা আসছে, তখন এটাই তাদের সবচেয়ে বেশি দুর্বলতা। এটা দেখা দেখা গেছে। আপনি জানেন যে লাস্ট আমাদের একজন উপদেষ্টা বলছেন যে বিমান একটা অথর্ব প্রতিষ্ঠান, উনি কিন্তু নিজেই বলছেন, একজন একজন উপদেষ্টা। তো এইটা থেকে বেরিয়ে আসার জন্য যেটা আমরা বারবার বলে আসছি, বিমানের অ্যাকাউন্টেবিলিটিটা একেবারেই কম, এবং বিমানে যারা পরিচালনা করছেন তারা কিন্তু প্রফেশনাল না। তারা বাইরের থেকে আসছেন, তারা এখানে এসে বিমানকে পরিচালনা করতে গিয়ে বিমানের যে প্রফেশনালিজম, সেখানে কিন্তু আজ পর্যন্ত আমরা
সেই জায়গাটা দেখতে পাইনি। অর্থাৎ দক্ষতার অভাব এখানে আছে, আপনি প্রফেশনালিজমের দক্ষতার অভাব এখানে আছে, এবং অ্যাকাউন্টেবিলিটির অভাব এখানে আছে। আশা করি বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ এই সার্বিক দিক বিবেচনা করে মান বাড়ানোর চেষ্টা করবে এবং পরবর্তীতে সব ক্ষেত্রেই আসলে যাত্রার আগে সকল বিষয়গুলো সচেতনতার সাথে চেক আউট করা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে ৭৫০ জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় সেটি ব্যর্থ হয়। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি জানিয়েছে ৭৫০ জনকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করছে বিএসএফ। এমন খবরে সীমান্তে টহল জোরদার করে বিজিবি। তাদের সঙ্গে অবস্থান নেন স্থানীয়রাও। সবার তৎপরতায় বিএসএফ এর অবৈধ পুশিনের চেষ্টা ভেস্তে যায়। এই নিয়ে সীমান্তে রাতভর উত্তেজনা বিরাজ করে। বিজিবি জানিয়েছে এখন সীমান্ত এলাকা শান্ত রয়েছে। অবৈধ পুশিন ঠেকাতে সতর্ক তারা। পদ্মার উজানে ভারত নির্মিত ফারাক্কা বাঁধের প্রভাবে ভয়াবহ ক্ষতির মুখে রাজশাহী অঞ্চলের মানুষ। পানির প্রবাহ কমে যাওয়ায় প্রমত্তা পদ্মার বুকে এখন বিস্তীর্ণ চরাঞ্চল, বিপন্ন প্রায় এর জীববৈচিত্র্য ও জলজ প্রাণী। আগামী বছর শেষ হচ্ছে দুদেশের মধ্যকার চুক্তির মেয়াদ। নতুন চুক্তিতে পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করতে সরকারের দৃঢ় অবস্থানের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যতদিন নিজস্ব ধারায় চলতে পেরেছে পদ্মা, ততদিনই এর রূপ ছিল প্রমত্তা। কিন্তু ১৯৭৫ সালে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকে রুগ্ন হতে শুরু করে এই নদী। রাজশাহী অঞ্চলের উপর দিয়ে বয়ে চলা পদ্মায় এখন দেখা মিলে ধুধু বালুচর। এর মাঝেই খুঁজতে হয় নদীকে, অথচ একসময় এ নদীর গর্জন শোনা যেত অনেক দূর থেকে। তখন তো নদীতে স্রোতই নাই, ওরকম গর্জন, ওরকম ঢেউ এমন তো নাই। এখন মাছের সংখ্যা বাড়ানোই নাই, চ্যানেল আছে এরকম। রাজশাহীতে পদ্মার পানি প্রবাহের বিপজ্জনক উচ্চতা 18.05 মিটার। 2010 সালে যা সর্বোচ্চ 19.47 মিটারে ওঠে। গত 12 মে এই উচ্চতা অস্বাভাবিকভাবে নেমে দাঁড়ায় 6.95 মিটারে। ভরা বর্ষাতেও আগের মতো পানির প্রবাহ থাকে না এই নদীতে। বিভিন্ন আপনার শাখা নদী অনেকগুলো আপনার অলরেডি মারা গেছে, যেগুলো আমাদের হলো এক সময় প্রবাহ থাকতো এবং সেটা আপনাদের আর্থসামাজিক অবস্থা কৃষির উপর একটা বড় রোল প্লে করতো। সাস্টেনেবল চুক্তি করা প্রয়োজন, যেটার ফলে আমরা ভবিষ্যতে আমাদের পদ্মা নদীর ফ্লোটাকে আপনার স্বাভাবিক রাখতে পারবো। বাংলাদেশ ভারতের মধ্যে যে পানি চুক্তি রয়েছে তা দেশের জন্য মঙ্গলজনক নয়। পানির ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে নিজেদের শক্ত অবস্থান জরুরি বলে মনে করেন নদী গবেষকরা। জয়েন্ট রিভার কমিশনে তারা অনীহা প্রকাশ করে বারবার, কিন্তু না, আমাদের স্বাধীন পররাষ্ট্র নীতি, স্বাধীন একটা দেশ, আমাদের সঙ্গে চুক্তি আছে, তোমার ঘন ঘন বসতে হবে এবং এ ব্যাপারে সঠিক জবাবদিহিতা দরকার। আলোচনার মাধ্যমে নতুন চুক্তিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা না গেলে আগামীতে এই সংকট আরও জটিল হবে বলে মনে করেন বিশিষ্টজনরা। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। গ্যাস সংকটের কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে গাজীপুরের কারখানাগুলোর উৎপাদন। পাশাপাশি বেড়েছে লোডশেডিং। ডিজেল চালিত জেনারেটরে খরচ বাড়ার কারণে বাড়ছে উৎপাদন ব্যয়, কমেছে উৎপাদন সক্ষমতা। এই পরিস্থিতিতে কারখানা সচল রাখা নিয়ে দুশ্চিন্তায় মালিকেরা। গাজীপুরে বেশিরভাগ কারখানা তৈরি পোশাক শিল্পের। এছাড়া রয়েছে ওষুধ, চামড়া, সিরামিকের কারখানাও। এসব কারখানার যন্ত্রপাতি সচল রাখার জন্য কমপক্ষে 3 PSI গ্যাস সরবরাহ লাগে, কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র 0.5 থেকে 1 PSI। এই অবস্থায় অধিকাংশ সময় বেকার বসে থাকতে হচ্ছে শ্রমিকদের, ব্যাহত হচ্ছে উৎপাদন, কমেছে গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতাও। ফলে শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। তাই সময়মতো পণ্য সরবরাহ এবং শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় উদ্যোক্তারা। আমরা আমাদের যে অর্ডারগুলি আছে সময় মতো সেগুলি ডেলিভারি করতে পারছি না। তো গভর্নমেন্ট যদি আমাদেরকে সোলার সিস্টেমের জন্য যদি একটু সহযোগিতা করতো। কিভাবে আমরা ওয়ার্কারের বেতন এবং বোনাস দিব সেই চিন্তা করতেছি। কারখানা বাঁচাতে দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকট দূর করার আহ্বান জানিয়েছে বিজিএমইএ। এর মধ্যে অনেক প্রতিষ্ঠান আমাদের আজকে বন্ধের পথে। অনেক প্রতিষ্ঠান বিকল্প জ্বালানি হিসেবে ডিজেল জেনারেটর তারা ভাড়া করেছে, কিন্তু এর মাধ্যমে এর খরচ অনেক বেশি বেড়ে গিয়েছে। সো এটা আমাদের জন্য অনেক প্রবলেম হচ্ছে।
সংকট নিরসনে নানা উদ্যোগের কথা জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। গ্যাস লাইনের সরবরাহ বাড়লেই সমস্যার সমাধান হবে। 360 থেকে 70 মিলিয়ন প্রতিদিন পাচ্ছি। এখানে গ্যাসের আমাদের ঘাটতি আছে, যার কারণে কিছু কিছু এলাকায় গ্যাসের চাপ স্বল্পতা রয়েছে। এই ঘাটতি পূরণের জন্য সরকার তথা তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। গাজীপুরে 5000-এর মতো ছোট বড় কারখানা রয়েছে। এগুলোর বেশিরভাগই গ্যাস সরবরাহের উপর নির্ভরশীল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্যাস সংকটের কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে গাজীপুরের কারখানাগুলোর উৎপাদন। এই বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গ্যাস সংকট নিরসনে উদ্যোগের কথা জানিয়েছে তিতাস, কবে নাগাদ সমস্যা সমাধানের আশ্বাস মিলেছে? দেখুন, তিতাস গ্যাস কর্তৃপক্ষ যেটি বলছে যে এখন গ্যাস ঘাটতি রয়েছে, অর্থাৎ এখানে 600 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। বিপরীতে এখানে সরবরাহ হচ্ছে 360 থেকে 370 মিলিয়ন ঘনফুট গ্যাস, অর্থাৎ অর্ধেক কম কিন্তু গ্যাস এখানে সরবরাহ ঘাটতি রয়েছে। ফলে এখানে শিল্প কারখানা, সিএনজি স্টেশন সহ যে সব কারখানাগুলোতে গ্যাস নির্ভর, সেখানে কিন্তু গ্যাসের চাপ কমে গেছে এবং গ্যাস সংকটের তীব্র আকার ধারণ করেছে। আমরা শিল্প মালিকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে গাজীপুরে 2000 বেশি শিল্প এখানে তৈরি পোশাক কারখানা রয়েছে এবং এগুলোর বেশিরভাগ কিন্তু নিটিং এবং ডাইংয়ে সাধারণত বয়লার মেশিন রয়েছে। সেই বয়লার মেশিন চালাতে গেলে 15 PSI গ্যাসের চাপ থাকার কথা, কিন্তু এখন সেখানে 0.5 বা 1 PSI গ্যাস থাকছে। ফলে দিনের বেশিরভাগ সময় তাদেরকে মেশিন বন্ধ রাখতে হচ্ছে, অন্যথায় তাদেরকে ডিজেল চালিত যে জেনারেটর সেগুলো ব্যবহার করে জ্বালানি সরবরাহ করতে হচ্ছে। ফলে বাড়তি যে উৎপাদন খরচ সেটি কিন্তু থাকছে। এছাড়া লোডশেডিং এর কারণে কিন্তু কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে বলে মালিকরা বলছেন। এবং এখানে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে যে গ্যাসের যে চাপ সেটির জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে এবং শিল্প খাতে গ্যাস সরবরাহের জন্য ইতিমধ্যে অগ্রাধিকার ভিত্তিতে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারা বলছেন যে গ্যাসের চাপ বাড়ানো হলে এবং সঞ্চালন লাইনে গ্যাসের সরবরাহ বাড়লে এই সংকটটা সমাধান হবে এবং সেই লক্ষ্যে দ্রুততম সময়ে যাতে গ্যাসের সংকট সমাধান করা যায় সেই উদ্যোগ তারা নিয়েছেন এবং সরকার ঊর্ধ্বতন মহলকেও এই বিষয়টি জানানো হয়েছে। এবং এখানে বিজিএমএর নেতারা বলছেন যে সামনে এখানে ঈদুল আজহা রয়েছে, বেতন বোনাস রয়েছে শ্রমিকদের। এখন যদি সরকার এদিকে নজর দেয়, দ্রুততম সময়ে এই সমস্যার সমাধান করে, তাহলে তারা এখানে যে শ্রমিকদের বেতন ভাতা সেটি তারা নিয়মিত দিতে পারবেন এবং যে পণ্য সরবরাহ সেটিও তারা সময়মত দিতে পারবেন। অন্যথায় মাঝারি মানের যে কারখানাগুলো রয়েছে, ছোট বড় কারখানা, এগুলো হুমকির মুখে পড়বে এবং বড় কারখানাগুলো উৎপাদন অলরেডি 30% কমে গেছে বলে মালিকরা আশঙ্কা করছেন এবং তারা বলছেন যে সরকারের এদিকে দ্রুত নজর দেওয়া প্রয়োজন এবং তারা বলছেন যে এখানে যদি বিদ্যুৎ এবং গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা যায়, তাহলে এই যে শিল্পের যে সংকট সেটি সমাধান করা সম্ভব এবং সেই জন্যই তারা সরকারের উদ্যোগ আশা করছেন। এই ছিল গাজীপুরের গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতির খবর। গাজীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসান। নতুন চাল বাজারে আসায় কমতে শুরু করেছে দাম। সরু চালের কেজিতে কমেছে 15 টাকার মতো। কমেছে বেশ কিছু সবজির দামও। তবে স্বস্তির মধ্যেও অস্বস্তি বাড়িয়েছে পেঁয়াজ। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 5 টাকার মতো। সপ্তাহ দুয়েক আগে নিত্যপণ্যের দামে অস্বস্তি বাড়ছিল, তবে কিছু পণ্যের দাম কমায় বাজার আবারও স্বাভাবিক হতে শুরু করেছে। বাজারে এখন সরু চাল মিলছে 75 থেকে 76 টাকা কেজি দরে, যা 2-4 সপ্তাহ আগেও ছিল 88 থেকে 90 টাকা। নাজিরশাইল 80 থেকে 90 টাকা ও স্বর্ণা 55 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন বড় মৌসুমের চাল বাজারে আসায় কমতে শুরু করেছে দাম। এখন বিক্রি করতেছে আপনারা 78 টাকা 80 টাকা ভালোটা, আর নর্মালটা হইলো 70 থেকে 72 টাকা। 28 টাকার দাম কমছে, 28 টাকা এখন চলতেছে 56 টাকা। যেটা ভালো কোয়ালিটি ওইটা 80-81 টাকা এখন চলতেছে, যেটা আসলে 88-89 টাকা ওইটার দাম কম। আর যেটা মনে করেন নর্মাল যেটা এটা 75-76 টাকা বা 78 টাকা এরকম চলছে। বাজারে চালের দাম কমলেও বাড়তি পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। পেঁয়াজের দামটা একটু বাড়তি, কেজি প্রতি 5-10 টাকা বাড়তি, এবং আলু, দেশি আলুটারও একটু দাম বাড়তি।
আর অন্যান্য জিনিস মোটামুটি স্বাভাবিক আছে। আদা বা রসুন মোটামুটি সহনীয় পর্যায়ে আছে, 180 টাকায় কিনলাম আদা রসুন। কিছু সবজির দাম কমলেও বেশিরভাগের দামই স্থিতিশীল। পটল, ঢেঁড়স, ঝিঙ্গা, চিচিঙ্গার কেজি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। কাঁকরোল ও বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। ঝিঙ্গা, চিচিঙ্গা, দুন্দুল, করলা, পটল, কাঁচা পেঁপে, বেগুন সবটাই দাম কমছে। এদিকে কিছুটা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা, যা গত সপ্তাহের চেয়ে 20 টাকার মতো কম। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 240 থেকে 280 টাকা কেজিতে। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরবরাহ স্বাভাবিক থাকায় কমেছে সবজি ও মুরগির দাম, তবে বাড়ছে ডিমের দাম। চট্টগ্রাম নগরীতে গেল সপ্তাহের তুলনায় কমেছে কিছু তরকারির দাম। বিক্রেতারা বলছেন, সময়মতো বৃষ্টি হওয়ায় এখন ফলন ভালো, তাই স্বাভাবিক সরবরাহ রয়েছে। বরিশালের বাজারেও কমেছে সবজি ও মুরগির দাম। গত সপ্তাহের চেয়ে প্রতি কেজি সবজিতে 10 থেকে 15 টাকা কমেছে। রাজশাহীর বাজারে কমেছে পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। বগুড়ায় শাকসবজির দাম কিছুটা কমেছে। সিলেটে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকায়, যা গত সপ্তাহে ছিল 180 টাকা। খুলনায় 5 টাকা থেকে 10 টাকা পর্যন্ত কমে চাল বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 65 টাকায়। বাজারে সবকিছুই দাম কম আছে, স্বাভাবিক আছে। এইরকম যদি থাকে তাহলে আমরা খুশি। দ্রব্য সামগ্রী কিছু নিয়ন্ত্রণে আছে, সবজিরাও যদি এরকম একটু নিয়ন্ত্রণে থাকে সাধারণ জনগণ একটু স্বস্তি বোধ করবে। এই 40-50-60 মধ্যে তরকারি মোটামুটি ভালো কোয়ালিটির ভিতরে এগুলো চলতে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড একটি গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ। কেউ কেউ এটা নিয়ে পরিবেশ ঘোলাটে করতে চায়। এটা কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা লাহারকান্দির তালহাটি এলাকায় বিএনপির তৃণমূল প্রতিনিধির সভায় এসব কথা বলেন তিনি। অ্যানি বলেন, দেশের পরিস্থিতি উত্তপ্ত, অস্থিতিশীল পরিবেশ তৈরি, স্বাভাবিক পরিবেশকে অস্বাভাবিক এবং ভোট ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র চলছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে পানির বোতল ছুঁড়ে মারাও গভীর ষড়যন্ত্রের অংশ। এটা নিয়ে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে বিরোধ তৈরির চেষ্টা করছে, তাই সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান অ্যানি। একজন উপদেষ্টাকে পানির বোতল মারা এটাও কিন্তু কম ষড়যন্ত্র অংশ না। একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেওয়া যায়, তাহলে আমাদের যে টার্গেট, আমাদের যে ভবিষ্যতে ভোট, যার জন্য আমাদের এত আন্দোলন সংগ্রাম, আমাদের যে একটা গণতান্ত্রিক ধারা, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটাকে বাধাগ্রস্ত করার জন্য এই গভীর ষড়যন্ত্র চলতেছে। লালমনিরহাটের পাটগ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন একজন। সকালে উপজেলার রসুলপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে কৃষক আব্দুল করিম তার জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান করিম। এ ঘটনায় আহত হয় তার ছেলে লেবু মিয়া। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর আগে বৃহস্পতিবারের কালবৈশাখী ঝড়ে মেহেরপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। প্রায় 10 ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল অনেক এলাকা। স্থানীয়রা জানায়, গাছের ডাল ভেঙে বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গাংনীর বেশিরভাগ এলাকা গতকাল সন্ধ্যা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এছাড়া ঝোড়ো বাতাসে সদর উপজেলা ও গাংয়ের অনেক স্থানে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। নুয়ে পড়েছে জমির আধা পাকা ধান। গোপালগঞ্জের কোটালীপাড়ার মাছের ঘের কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 10 জন। আহত 7 জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে বর্ষাপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কোটালীপাড়া উপজেলার ইব্রাহিম ফকির ও মোকসেদ ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘাতে জড়ায়। এতে দুই পক্ষের 10 জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। হঠাৎ করে আমরা যার যার মতন শেষে কাজ বাজ করতেছি, কেউ ঘুমে আছে, সকালবেলা হঠাৎ আইসে আমাদের উপর আক্রমণ করছে। পরে আমাদের বলছে যে তোমাদের জায়গা, তোমরা যদি পারো তো বুঝো না। পরে আমরা সবাই নিলিবিলি রয়েছি, তিনি আমাকে আক্রমণ করছে বাড়ি।
আবহাওয়ার কারণে দেশের অন্য এলাকার চেয়ে কিছুটা আগেই বাজারে আসে সাতক্ষীরার আম। মৌসুমের শুরুতেই এই আম নিয়ে ভালো ব্যবসার আশা করে থাকে আম বাগানি ও ব্যবসায়ীরা। এরই মধ্যে ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে ভিড় করছেন ক্রেতারা। তবে আমের সঠিক দাম না পেয়ে হতাশ চাষিরা। মাটি ও আবহাওয়ার জন্য অন্য স্থানের তুলনায় আগে বাজারে আসে সাতক্ষীরার আম। মান ও ভালো স্বাদের কারণে দেশ বিদেশের চাহিদাও ব্যাপক। এবার ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ সহ গুটি জাতের আম পাড়া শুরু হয়। ২০ মে হিমসাগর পাড়ার দিন নির্ধারিত থাকলেও বৃহস্পতিবার থেকে তা পাড়া শুরু হয়েছে। সুলতানপুর বড় বাজারে গোপালভোগ, গোবিন্দভোগ ও হিমসাগর আম বিক্রি হচ্ছে প্রতি মণ ১৬০০ থেকে ১৮০০ টাকায়। এই দামে উৎপাদন খরচ তোলায় কঠিন হয়ে পড়েছে চাষিদের। ১ লাখ টাকার বাগানে ৩০,০০০ টাকা তুলতে পারছি না, তো এই করে তো আম মাসে কি একদম সব শেষ হয়ে গেছে। আম আছে কোনো ব্যাপারই নাই, পাইকার নাই, যার কারণে আম ৩,০০০ টাকা বেচার কথা বর্তমানে এখন দাম হচ্ছে ১৪০০ টাকা। বেলতলা বাজারে কালকেও আম প্রচুর পরিমাণে হয়েছে। এখন আমাদের আমটা আজকের থেকে ভাঙা শুরু হবে, আল্লাহ ভালো করলে এখানে ব্যাপারী পত্র দেখা যাক কতদূর কি উঠবে কিনা। আম চাষিদের লাভবান করতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা গেলে ফরিয়াদের দ্বারস্থ হতে হবে না তাদের। এতে বড় লোকসান থেকে তারা রক্ষা পাবেন বলে জানান কৃষি কর্মকর্তা। আমার মনে হয় কৃষকরা যদি একটু দীর্ঘদিন দামগুলো পারেন এবং বাজারে যদি সরবরাহটা কম থাকে কৃষকরা ভালো দাম পাবেন। আর আমরা কৃষকদের সহযোগিতার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে কৃষকদেরকে সহজ শর্তে ঋণ এবং প্রণোদনা যদি ব্যবস্থা করা যায় তাহলে আমাদের যে ফড়িয়ারা আছে এবং আমাদের যে দাদন নির্ভর ব্যবসা আছে সেটা কমে যাবে। এবার জেলায় ৪,১০০ হেক্টরের বেশি জমিতে আম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০,০০০ মেট্রিক টন। ল্যাংড়া ও আম্রপালি বাজারে এলে ক্ষতি পোষানোর আশা করছেন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজারের টেকনাফে ৪৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্টগার্ড। এসব মাদকের মধ্যে রয়েছে ৯,৫,৪৯০টি ইয়াবা ও ৬০ কেজির বেশি গাঁজা। গত ২.৫ মাসে বিভিন্ন অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। সকালে ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড, বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে মাদক ধ্বংসের কার্যক্রম শুরু হয়। কোস্টগার্ড জানায়, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, সেন্ট মার্টিন ও আউটপোস্ট শাহপরীর উপকূল থেকে কোস্টগার্ডের একক এবং র্যাবের সমন্বয়ে ১২টি মাদক বিরোধী অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়েছিল। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক পাচার রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে, যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। এই ছিল সমগ্র বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।